রাশেদ প্রধানের বাসার সামনে মব এবং সেখানে পুলিশ উপস্থিত, রাশেদ প্রধানের পিএসকে আটক। তো প্রথমে আমার তো খারাপ লাগলো যে সেই আবার মব, যে 18 মাসে শুধু মব দেখতে দেখতে একেবারে আমরা অস্থির হয়ে গেলাম, এখন বিএনপির সময় আবার সেই মব শুরু হলো। তো পরে একটু কৌতূহল হলো যে কি বললো। তো কিছুক্ষণ আগে সম্ভবত আপনার রুমেই আমি ওইটা শুনে তো আমি একটু তাজ্জব বনে গেলাম। এই শব্দটা তো আমি এখানে উচ্চারণও করতে পারছি না, দুঃখিত। তো এটা খুবই আমাকে অবাক করলো যে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনীতিতে মানে প্রধান বিরোধী দল জামাত এবং বিএনপির যে সম্পর্ক, তার মধ্যে মতপার্থক্য আছে, তর্ক বিতর্ক আছে, ওয়াকআউট আছে, এগুলো তো গণতন্ত্রের অংশ। কিন্তু কাউকে তো আমি গালাগালি করতে, মানে একটা কটু শব্দ উচ্চারণ করতে না বিএনপির পক্ষ থেকে না জামাতের পক্ষ থেকে দেখিনি। এবং আমরা তো এটাই চাইছি, কারণ আমরা তো 15 বছরের একটা কালো অধ্যায়। যেটা শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে নোংরা কথা, অশালীন বাক্য, অঙ্গভঙ্গি সমস্ত কিছুর যার ভাত থেকে এই একটা রাজনীতি কলুষিত হয়েছিল, সেই জায়গা থেকে একটা উত্তরণ ঘটছে অন্তত এই একটা জায়গায়। এবং এই কারণে আমরা যথেষ্ট তৃপ্ত যে রাজনৈতিক সংস্কৃতিটা একটা উন্নত মানের দিকেই যাবে, যতই বিরোধ থাকুক না কেন, জুলাই সনদ হোক, অন্য যে কোনো প্রেক্ষিতে। তো এইরকম উচ্চারণ শুনে আমি কিন্তু আবার সেই চলে গেলাম সে আওয়ামী আমলে। তো এবং আশ্চর্য ব্যাপার, এইটুক একটা আমি ঠিক আসলে রাশেদ প্রধান, আমি মনে করতাম যে এটাই বোধহয় জাগপার প্রধান, এখন মুখপাত্র। কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি আমি জানিও না। জাগপা কি কোন জোটের? আপনার 11 দলীয় জোটের, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতা, এবং ঘটনাক্রমে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অনুষ্ঠানেই এই বক্তব্য দেওয়া হয়েছে। না, এটা তো আমি মনে করি যে এটা তো সরকারের, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আবার মবকে আবার প্রশ্রয় দেওয়া উচিত না। তাহলে হবে কি, এই একটার কারণে দেখা গেল আমরা যারা মুক্তভাবে কথা বলি, যখন যেটা আমরা মনে করি সমালোচনার জায়গাগুলো, সেই জায়গাগুলো তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। সেই বিএনপি হোক, জামাত হোক, আমরা তো আর কোনো দল করি না। তো তখন দেখা যাবে যে পরে আমরাও আক্রান্ত হচ্ছে, এবং এই অতি উৎসাহীরা আবার সেখানে যেও আবার মব তৈরি করবে। তো এখানে করণীয় হলো এই রাজনীতির বক্তব্য জন্য অবশ্যই একটা তো আইনগত ব্যাপার আছে, জাগপা দলীয় ব্যাপার আছে, আবার জাগপা যেহেতু একটা জোটের অংশ, জোটেরও দায়িত্ব আছে। কারণ এইগুলি শুরুতেই যদি আপনি কন্ট্রোল না করেন এবং দৃষ্টান্ত স্থাপন না করেন যে আমরা এই ধরনের বক্তব্যকে সমর্থন করি না, সুতরাং এই কারণে আমি সাংগঠনিক ব্যবস্থা নিলাম, এই কারণে আমি জোট থেকে বহিষ্কার করলাম দলকে, এবং একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া, এই ত্রিমুখী ব্যবস্থাটা খুবই অপরিহার্য। আমি খুবই সত্যি মানে বিশ্বাস করতে পারছি না যে এইরকম শব্দ উচ্চারণ করতে পারে, এবং সেরকম কোনো পরিস্থিতি যেখানে তৈরি হয়নি। আর এরকম পরিস্থিতি তো রাজনীতিকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে। এমন শব্দ চয়ন যে শব্দ উচ্চারণ করা যায়, উচ্চারণও করতে পারতেছে না, কিন্তু একজন রাজনৈতিক নেতা একটা দলকে যে রিপ্রেজেন্ট করে সে পাবলিকলি বলে ফেললো, অথচ আমি একটা ইন্ডিভিজুয়াল, বরং ইন্ডিভিজুয়াল ভুল করতে পারে, আমি নিজে উচ্চারণ করতে পারতেছি না। দেখেন, আপনি কিছু কিছু ঘটনা, শাহবাগেও আমি একাধিক ভিডিওতে বলছি, কিছু হিজাব পরা মহিলা, তারা একজন তরুণ নেতা যে প্রয়াত হয়েছে ওসমান হাদির অনেকগুলো ভালো দিক ছিল, কিন্তু একটা স্লোগানের ব্যাপারে আমি খুবই আপত্তি করছি। এবং ওই স্লোগানটা দেখেন, হাদির অনেক ভালো দিকটা ঢেকে যাচ্ছে, ওই স্লোগানটা যখন কি বৃহত্তর পরিসরে শাহবাগে এসে হিজাবধারী মহিলারাও তারাও সেটা উচ্চারণ করছে। আমি বারবার বলতেছি যে কি দুঃখের ব্যাপার, যদি দর্শকরা বলে যে আরে আপনি কিসের সমালোচনা করতেছেন, কি বলছে, কিন্তু আমি তো সেটা উচ্চারণ করতে পারবো না, কারণ যখনই আমি এটা উচ্চারণ করতেছি মানে এটা রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলি ব্যাপারে মানে এটা সবারই দায়িত্ব আছে। এগুলি শুধু আপনি আইন দিয়ে, শাস্তি দিয়ে না, একটা রাজনৈতিক দল তার কালচারকে করতে গেলে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কারণ আপনি তো বাসা বাড়িতে তো এই শব্দগুলি উচ্চারণ করেন না, তাহলে রাজনীতির ময়দানে এসে আপনি উচ্চারণ করতেছেন কিভাবে? এগুলি মানে আমি মনে করি যে এই পরবর্তী পর্যায়ে গত 18 মাস এবং তার পরবর্তী সময়
এই চর্চা হইতে হইতে কিন্তু আজকে মনে পড়ছে যে আমি গালাগালি দিয়ে যেমন কিছু বক্তব্যের মব হিসাবে না এটা কেন হচ্ছে দেখেন, কিছু ইউটিউবারও কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে, যে গালাগালি দিয়ে বললে বোধ হ্যাঁ আরে বাপরে সাহস আছে, এটাকে উৎসাহ আমরা দিয়েছি, সেগুলোকে আমরা খুব বাহবা দিয়েছি। আবার এইটার ধারাবাহিকতায় হয়তো যেই তরুণ নেতাই সম্ভবত, যেহেতু শফিউল আলম প্রধানের পুত্র, সেও মনে করছে যে আমি এরকম একটা কথা বলে বিশাল একটা বীর হইলাম, কিন্তু এমন কথা বলা উচিত যে কথাটা আদর্শ হবে, যে কথাটা দিয়ে মানুষ উদ্বুদ্ধ হবে, তাই না? তো আমি খারাপ একটা গালি দিয়ে আমি যদি মানে সবার সামনে চলে আসলাম, কিন্তু এটা তো ভালো জিনিস হলো না, আমি তো এটাকে প্রভোগ করলাম।